মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর উপলক্ষে গফরগাঁও উপজেলা পৌরসভা ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত। এই বৈরী আবহাওয়ার মধ্যেও প্রবল বর্ষণের মধ্যেও ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা আজকে উপস্থিত হচ্ছেন তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যখন এদেশের ক্ষমতার আসনে বসেন তখন এই দেশ গঠনে সৈনিকের মতো ভূমিকা অবতীর্ণ হন। দেশ গঠনে তার অবদান অতুলনীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কি হতো না, সেটি একটি বড় প্রশ্ন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি দেশকে স্বাধীন করার পর সে দেশের দায়িত্বটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়ার কথা, সেটাই স্বাভাবিক। কিন্তু তিনি ক্ষমতার অন্তরালে চলে গিয়েছে। তারপর ৭ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে সেই সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে আবার ক্ষমতার আসনে আসেন। একজন সৈনিক ছিলেন, একজন যোদ্ধা ছিলেন, একজন শ্রমিক হিসেবে উনি গর্ববোধ করতেন। উনি কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরুভূমিতে গাছপালা নাই, উনি সেখানে নিম গাছ লাগিয়েছিলেন। আজকে যারা হজ করতে যান সেই আরাফার ময়দানে যারা যান সেই মরুভূমির মধ্যে ছায়া দিচ্ছে সেই জিয়া ট্রি। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় এই বাংলাদেশটিকে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশে পরিণত করবেন। ভাইরা আমার, এদেশের মানুষ লড়াই করতে জানে, এদেশের মানুষ সংগ্রাম করতে জানে। আমিও তো জুলাই আন্দোলনে ছিলাম, আমার সন্তানেরা ছিল, আমার ভাইয়েরা ছিল, আমার বোনেরা ছিল। যারা রিকশায় চলাফেরা করত তারা তো এখনো রিকশায় চলাফেরা করে। আর আমি একটি দলের নেতারা দেখি প্রাডো গাড়িতে চলে, হেলিকপ্টারে ভ্রমণ করে। তারা তো গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে কখনো যায় নাই। সাধারণ মানুষ তাদেরকে চিনে না, তারাও সাধারণ মানুষকে চিনে না। এদেশের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে। আমরা ওনাকে অনেক সম্মান করি, সমীহ করি, ওনার উপর আস্থা রাখি, সমর্থন রাখি। কিন্তু উনি দিকভ্রান্ত কারো কারো কথায় হয়তো বিভ্রান্তি হয়ে যাচ্ছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। উনি গিয়ে জাপানে গিয়ে একটি বিদেশি সংবাদ সংস্থার কাছে বললেন একটি দল নির্বাচন চায়, ডিসেম্বরের মধ্যে সব দল চায় না। মিথ্যে কথা। এদেশের বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, প্রয়োজনে ডিসেম্বরের আগে নির্বাচন চায়। দয়া করে আপনারা কেউ এমন কোনো ভুল করবেন না, এমন কোনো কাজ করবেন না যার জন্য আমাদের ১৭ বছর সংগ্রাম বিফলে যায়। আপনার এবং সতর্ক থাকতে হবে। কিছু জুলুমবাজ, নিপীড়নকারী, সন্ত্রাসী পালিয়ে গেছে, বাকি সবই কিন্তু রয়ে গেছে। আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। কোন রকম যাতে আপনাদের মধ্যে ঢুকে গিয়ে নিজেদের মধ্যে বিভাজন, বিভ্রান্তি এবং হানাহানি, হিংসা রাজনীতির যেন আর গফরগাঁও ফিরে না আসতে পারে, সে ব্যাপারে আপনাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। ভাইয়েরা আমার, ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রকল্প খুব কম হাতে নিচ্ছে, তারপরে সেটা আমি অনেক দৌড়াদৌড়ি করার পর জানলাম যে আসলে এখন এই মুহূর্তে ১০০ শয্যা করা একটু কঠিন। তো আমি তখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আমি ফোন করে বললাম আপনি আরো তালিকা করেন আপনার হাসপাতালের সংস্কার কি কি কাজ করা প্রয়োজন। ২-২.৫ কোটি টাকা আমি সংস্কারের কাজের জন্য আমি বরাদ্দ ব্যবস্থা করব। আমি কিছুদিন আগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঘোষণা দিয়েছিলাম। আপনারা জানেন পাগলা প্রায় ৪ লক্ষ লোকের বাস, এখানে কোনো হাসপাতাল নাই। এখন যদিও বিএনপি সরকার নাই, সরকারের আমলেই কাজটি করার ইচ্ছা আছে। কোনো কারণে যদি না পারি, ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে ইনশাল্লাহ পাগলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। এরকম গফরগাঁও পাগলা মিলিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে 11টি উপস্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু বেশিরভাগ গুলো, প্রায় সবগুলোই অচল, দরজা জানালা পর্যন্ত নাই। অর্থাৎ এই গফরগাঁয়ে বিগত ১৭ বছর কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। পার্শ্ববর্তী আপনারা ভালুকা যাবেন, ত্রিশাল যাবেন, অন্যান্য যে কোনো জায়গায় যাবেন, দেখবেন যে সেইখানে উপস্বাস্থ্য কেন্দ্র, পাগলা উপস্বাস্থ্য কেন্দ্র, এই 3টা উপস্বাস্থ্য কেন্দ্র আমি সংস্কারের জন্য তৈরি করেছি। অলরেডি এটা পাস হয়ে গেছে, ঢাকায় কমপ্লিট হয়ে গেছে।
ইনশাআল্লাহ হবে। আমি আল্লাহ পাক, মানুষের জীবনে কি লাগে ভাই? টাকা পয়সা, ধন সম্পদ কিছুই আমার চাওয়া পাওয়ার মধ্যে নাই। খুদাবক্সপুর থেকে ওইখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বললেন যে ইঞ্জিনিয়ার আছেন, এস্টিমেট করার জন্য এসেছেন, উনি খুদাবক্সপুর যেতে চাচ্ছেন না, ওই হাসপাতালটার অবস্থা খুব খারাপ। আমি ফোন করে বললাম আপনি ওখানে যান, দরকার হলে একদিন থাকেন, আমার গফরগাঁও পাগলায় যত হাসপাতাল, যত উপস্বাস্থ্য কেন্দ্র আছে সবগুলির এস্টিমেট করে আসবেন। রাত্রে 11টার সময় খুদাবক্সপুর গিয়েছে, বুঝেন আপনার। ওইখান থেকে আমাকে মা বোনেরা ফোন দিয়েছে, ওনারা খুব আশাবাদী হয়ে উঠছেন। আর মানে আমি কিন্তু এগুলি প্রচারের জন্য কখনোই করি না, কিন্তু ওইখানে ইঞ্জিনিয়ার বলেছেন যে বাচ্চু সাহেব পাঠিয়েছে, তো এটা শুনেই এখন ওনারা আমাকে ফোন দিচ্ছেন। আশা করি আমি এই কাজগুলো, এই অত্র অঞ্চলের চিকিৎসা, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমি কাজ করছি। আরেকটি জিনিস আপনাকে বলি, আমাদের গফরগাঁও পাগলা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুব খারাপ। আপনারা জেনে আনন্দিত হবেন, ইতিমধ্যে নতুন রাস্তা নির্মাণ এবং সংস্কারের জন্য গতকালকে এডিবি থেকে 70-এর উপরে রাস্তা হয়েছে, টেন্ডার হয়েছে। ইনশাআল্লাহ এই কাজগুলি শুরু হবে। দত্তের বাজারের মানুষ, হেডকোয়ার্টারের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল যে বিরয়ের রাস্তা, এটা অলরেডি টেন্ডার হয়েছে। এখানে শাপলা থেকে পাগলা রাস্তা, বয়সপুরের রাস্তা, এইখানে প্রতিটা ইউনিয়নে অনেকগুলি রাস্তা টেন্ডার হয়েছে, সেগুলি কাজ হবে। আর আমি আরো মানে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং স্বাস্থ্য চিকিৎসা এইসব খাত নিয়ে কাজ করছি। আমি চেষ্টা করছি, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনারা আমার উপর আস্থা রাখবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আপনারা দোয়া করবেন।